শিশুর জন্ম হোক, তার মেয়ের প্রচন্ড। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে বিএনপির বিজয় র্যালি। গণতান্ত্রিক অধিকার নিশ্চিতেই ফ্যাসিবাদ থেকে মুক্তি, বললেন তারেক রহমান। রোজার আগেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। বাজেট দিলে বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয়। ভোটের আগে লটারিতে ডিসি এসপিদের বদলি। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত। জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি, আগে বিচার ও সংস্কারের নিশ্চয়তা চায় এনসিপি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলকে না জানিয়ে কক্সবাজার যাওয়ায় এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। 24 ঘন্টার মধ্যে দিতে হবে ব্যাখ্যা। এবং আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু। সরাসরি গুলি করে পুলিশ সদস্য আমির ও সুজন। আদালতের সাক্ষ্য, 24 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। গালিব, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যে র্যালি হয়েছে বিএনপির, সেই র্যালির কিন্তু আজকে সবশেষ দিন ছিল এবং এই রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং রাত্রি গতকালকে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হয় এবং গতকালই প্রধান উপদেষ্টা তিনি ঘোষণাপত্র পাঠ করেন এবং সেই সাথে জাতির উদ্দেশ্যে পরবর্তীতে ভাষণ দেন এবং সেখানে এই যে রোড ম্যাপ নির্বাচনের তিনি দিয়েছেন এবং যে ঘোষণাপত্র তিনি পাঠ করেছেন, দলের অন্যান্য নেতারা এটাকে সাধুবাদ জানিয়েছেন। ইস্তিফাত শাহরিয়ারের একটি প্রতিবেদন রয়েছে। রক্তাক্ত জুলাই স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির শেষ দিন, ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক যাত্রার বিজয় র্যালি। স্লোগানে বাদ্যযন্ত্রে বিজয় উদযাপন। নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিল নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর, পল্টন, প্রেসক্লাব হয়ে শেষ হয় শাহবাগে গিয়ে। মিছিলের অগ্রভাগ যখন শাহবাগ, শেষ প্রান্ত তখনও মতিঝিল। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিন র্যালিতে ঢাকার উপকণ্ঠের শহর গাজীপুর, নারায়ণগঞ্জ ছাড়াও যুক্ত হয় টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর নেতাকর্মীরা। গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। এর আগে দুপুর থেকে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলের শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের রোডম্যাপ ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানান তারা। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সজাগ থাকার আহ্বান সবার কণ্ঠে। আর দেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার শপথ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার আগে বাংলাদেশ, আমাদের কোন প্রভু থাকবে না বিদেশে, আমাদের বন্ধু থাকবে। এই বাংলাদেশ তাবেদার মুক্ত থাকবে। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করব। 3 তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। এই ষড়যন্ত্র, এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়। তার জন্য আজকে স্বৈরাচারী, অতীত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে, সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা, 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদে ফিরবে না। এ সময় রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসেবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। বিজয় র্যালি শুরু হবার আগেই পুরো নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। নয়াপল্টনের সমাবেশের পর এই বিজয় র্যালির মধ্য দিয়ে বিএনপির মাসব্যাপী যেই জুলাই বর্ষপূর্তির অনুষ্ঠান সূচি ছিল সেটির সমাপ্ত হচ্ছে এবং মাস জুড়েই সভা, সেমিনার এবং বক্তৃতায় আমরা নানা প্রতিশ্রুতির কথা শুনেছি। এখন দেখার বিষয় সেই সব প্রতিশ্রুতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কতটা করতে পারে দলটি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি ও সমাবেশ করছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বৃষ্টির বাধা উপেক্ষা করে র্যালিতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। দিনটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে ঘোষণা আসে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। নিউ মার্কেট মোড় জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের বছর পূর্তিতে বিকেল ৩টার দিকে ঐতিহাসিক সেই মোড়েই জড়ো হন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থান ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের হাইওয়েতে ফিরিয়ে নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা সফলভাবে আবার গণতন্ত্রের হাইওয়েতে চলতে শিখেছি। পরে বিজয় মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বুধবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। সমাবেশ শেষে শহর প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা। বরিশালে বিএনপির র্যালিতে অংশ নেন মহানগরী সহ বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আমাদের সামনে অত্যন্ত কঠিন সময় এখনো আছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে, অর্থাৎ রাজনীতি হবে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেটে বিজয় র্যালিতে অংশ নেন হাজারো নেতাকর্মী। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। র্যালিতে অংশ নিয়ে বিএনপি নেতা মঈন খান জানান, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। জুলাইয়ের ঘোষণাপত্র গতকাল তারা দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্রর উপরে ভিত্তি করে আগামী দিনে যেটা আমাদের মূল যে আকাঙ্ক্ষা, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনা এবং এদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা, যার ঘোষণাও গতকাল রাতে প্রধান উপদেষ্টা দিয়েছেন। এজন্য তার এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। এদিকে কুমিল্লায় বিজয় র্যালি ও সমাবেশে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়ার দাবি জানান। আবার কোন ফাঁক ফোকর দিয়ে আমাদের অনৈক্যের মাঝখান দিয়ে আবার প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কুমিল্লার সকল মানুষকে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাটোর ও হবিগঞ্জে বিজয় র্যালিতে নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। স্বৈরাচার পতনের বছর পূর্তিতে নেতাকর্মীদের উল্লাস আর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
এদিকে মাগুরা জেলা বিএনপির আয়োজনে শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। এছাড়াও রাজশাহী, খুলনা, রাঙামাটি, বান্দরবান ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাদাত শাহেদ, এখন। দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করে না বিএনপি। দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ এখনও নিশ্চিত হয়নি দাবি করে জামায়াত বলছে, জুলাই সনদের ভিত্তিতেই ভোট দিতে হবে। আর এনসিপি বলছে, নির্বাচনের আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় অভ্যুত্থানের বছর পূর্তির দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি, জামায়াত ও এনসিপি এই দুই বিষয়ে তাদের আনুষ্ঠানিক মতামত তুলে ধরে। এদিন সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করে না বিএনপি। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি। এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। দুপুরে জামাত মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানায়। দাবি করে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানে আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দাবি করেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নতুন সংবিধান ও গণপরিষদ ভোটকে জুলাই ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়ায় ক্ষোভ জানায় এনসিপি। বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন সভাপতি নুরুল হক নূর। এদিকে পিআর পদ্ধতি ভালো হলেও তা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শামির সৈয়দ রেজাউল করিম। দুপুরে নিজ নিজ কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানায় দল দুটি। এই ধরনের উচ্চ শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা
আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলেছি মন গড়া ইতিহাস লেখা যায় না। তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। বিএনপি না চাওয়ার পিছনে আমরা যেটা আগে পরে উল্লেখ করেছি, এটা তাদের অনেকটাই স্বার্থ মিশ্রিত রয়েছে। তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা আশা, বিভিন্ন তাদের কার্যক্রম চালচলন কথা আমরা লক্ষ্য করেছি। প্লেইং ফিল্ড যদি আমরা তৈরি করতে না পারি বা না হয়, তখন তো আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আজকে আপনাদের কাছে বলেছি আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে। সরকার সবকিছু ঠিক করে দিতে পারে না, নিজেদেরকেই অনেক কিছু পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সাংবাদিকদের উপর চাপ তৈরি হচ্ছে তা নয়, এই চাপ তৈরি হয়েছে এবং এই চাপটা হচ্ছে যে কোনো রকম বাংলাদেশে যা ঘটছে সেটা সেই অর্থেই আমি বিবেচনা করি। অন্যান্য অনেক ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের ট্রানজিশনের সময় এই শক্তিগুলো পরস্পরের মধ্যে সংঘাতে যুক্ত হয়েছে এবং এক ভয়াবহ রকম সহিংসতার পর্যবসিত হয়েছে। রোজার আগে 2026-এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আশা করছেন দ্রুতই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠি দেওয়া হবে। দুপুরে এক ব্রিফিংয়ে সিএসসি জানায়, স্বচ্ছ নির্বাচন আয়োজনের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ অন্যান্য অংশীজনদের সাথেও ধারাবাহিক বৈঠক করবে কমিশন। আর জানাচ্ছেন মিয়া আমিরুল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার এই ভাষণে স্পষ্ট হয় নির্বাচনের সময় ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি। এগিয়ে যেতে পারে। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর কি করছে নির্বাচন কমিশন, বুধবার সকাল থেকেই তা জানতে অপেক্ষা গণমাধ্যম কর্মীদের। দুপুরে ব্রিফিংয়ে হাজির হন প্রধান নির্বাচন কমিশনার। বক্তব্যের শুরুতেই জানান, নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শীঘ্রই চিঠি পাবার কথা। নিশ্চিত করেন রমজানের আগেই হবে নির্বাচন। তফসিল ঘোষণা হবে ভোটের অন্তত 2 মাস আগে। ফেব্রুয়ারির প্রথম দিকে, তারিখটা আপনারা জানবেন, 2 মাস আগে জানবেন তো নিশ্চয় রমজান আগে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের অংশীজনদের সহযোগিতার কথা জানান তিনি। বলেন, নির্বাচনের বিষয়ে সবার স্বচ্ছ ধারণা তৈরিতে পরিকল্পনা মাফিক কাজ করার কথা। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তোর মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। এ সময় কথা ওঠে কমিশনে চলমান সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, ভোট সংক্রান্ত কেনাকাটা সহ বেশ কিছু বিষয়ে। সিএসি বলেন, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে সবকিছু কাজ সম্পন্ন করবে নির্বাচন কমিশন। মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না, একদম নিউট্রালি কাজ করবেন। ইট ইজ মাই অ্যাপিল। এবারের নির্বাচন সুষ্ঠু আয়োজনের মধ্য দিয়ে বিগত সময়ের অনাস্থার দিকটি কেটে যাবে বলেও আশাবাদী কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। নির্বাচনের তফসিলের আগে উন্মুক্ত লটারির মাধ্যমে এসপি এবং ওসিদের বদলি করা হবে। কেন্দ্রে কেন্দ্রে কি ঘটছে তার প্রমাণ রাখতে পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে ন্যূনতম একটি করে বডি ক্যামেরা। নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। দুপুরে আসন্ন নির্বাচন সামনে রেখে বিভিন্ন বাহিনী ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আশা প্রকাশ করেন ডিসি এবং ইউএনএদের ক্ষেত্রেও এমন লটারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন আজহার লিপন। আসছে ফেব্রুয়ারিতেই নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরপরই প্রস্তুতিমূলক যেসব তৎপরতা চলছে সরকারের ভেতরে বাইরে, বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠক তারই অংশ। প্রিপারেশন সব শুরু হয়ে গেল,
ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অংশ নিতে দেখা যায় বিভিন্ন সংস্থা ও বাহিনীর শীর্ষ কর্তাদের, ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাঠ প্রশাসনের কর্মকর্তারা বিশেষ করে ডিসিএসপি, ইউএনও, ওসিদের নিয়ে নির্বাচনে পক্ষপাত করার যে অভিযোগ আছে, এবারে তারা সেটি ভাঙতে চান। এর জন্য তফসিল ঘোষণার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসপি ও ওসিদের উন্মুক্ত লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করবে। এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দিব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনে দেশের প্রায় 47,000 ভোট কেন্দ্র নিরাপদ রাখতে একযোগে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লক্ষ সদস্য। প্রতিটি কেন্দ্রে জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে থাকবে বডি অন ক্যামেরা। প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে, তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আল্লাহ দিলে নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। এর আগে সকালে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা জানান, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বাজেট দিলে সেই অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি, ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমানোর জন্য দেশটির সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে অন্তর্বর্তী সরকার। না, একটু এলে বেটার হতো ডেফিনেটলি, তবে যেটা ওরা করেছে মোটামুটি কিছুটা স্বস্তির জায়গা। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 27 আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। মামলার আসামি 30 জন, পলাতক 24 জন এবং গ্রেপ্তার 6 জন। আবু সাইদের মামলার বিচার শুরুর মধ্য দিয়ে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের 3য় মামলার বিচার শুরু হলো। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ছররাগুলিতে রণক্ষেত্রে রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ ঢাকা রংপুর সড়কে অবস্থান নেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান অকুতোভয় আবু সাইদ। এ সময় পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। রংপুরে আবু সাইদ জুলাই আগস্টের আন্দোলনের প্রথম শহীদ। এরপর ক্ষোভে ও প্রতিবাদে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। পতন হয় শেখ হাসিনা সরকারের। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের 13ই জানুয়ারি আবু সাইদের বড় ভাই শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। প্রায় 6 মাস তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 অভিযোগ গঠন করে বিচারে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এ সময় গ্রেফতার 6 আসামি এজলাসেই ছিলেন। সাক্ষ্য গ্রহণের জন্য 27 আগস্ট দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। আসামি পুলিশের এএসআই আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়ের আইনজীবী বলেন, সুরহতাল প্রতিবেদন অনুযায়ী মাথায় রক্তক্ষরণে মারা গেছেন আবু সাইদ। আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ
মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে বুধবার সকাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আনা আবু সাইদ হত্যা মামলার অভিযোগে সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ট্রাইব্যুনাল একে আবু সাইদকে গুলি করার ঘটনা বর্ণনা করেন তিনি। সাক্ষী বলেন, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় আবু সাইদকে গুলি করে। আবু সাইদকে প্রথম উদ্ধারকারী আরেক শিক্ষার্থী, মামলায় চতুর্থ সাক্ষী। পঞ্চম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন রংপুরের এক সাংবাদিক। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানের সাথে। এই দুইজন সাক্ষী দিয়েছেন, তাদেরকে ডিফেন্স পক্ষ থেকে জেরা করা হয়েছে এবং উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচার র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে, সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করার মামলায় তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ কর্মকর্তা। জাহিদ হাসান, এখন, ঢাকা। রাজনৈতিক পর্ষদের সদস্য হয়েও দলকে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসে অবকাশ যাপনে কক্সবাজার যাওয়ায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতেও বলা হয় তাদের। জবাবদিহিতার আওতায় আসা এই নেতারা হলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই তালিকায় আরও আছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দুপুরে এনসিপির পক্ষ থেকে পাঠানো নোটিশে গণ অভ্যুত্থান দিবসে এনসিপি নেতাদের ব্যক্তিগত সফর নিয়ে প্রশ্ন তোলা হয়। নোটিশে বলা হয়, এই নেতারা রাজনৈতিক পর্ষদকে অবগত না করেই এই সফরে গিয়েছিলেন। 26 আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সকালে 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিল সায়েন্স ল্যাব হয়ে ইডেন মহিলা কলেজের সামনে থেকে ঘুরে আবার সায়েন্স ল্যাবে এসে শেষ হয়। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামী 26 আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এ সময় অধ্যাদেশ জারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিও জানান তারা। 26 আগস্টের মধ্যে চূড়ান্ত করতে হবে। অধ্যাদেশ চূড়ান্ত করার সাথে সাথে ভিসি, প্রক্টর নিয়োগ সহ যাবতীয় সকল প্রকার কর্মকর্তা নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে। যে কোনো পদক্ষেপের জন্য 7 কলেজ শিক্ষার্থীরা যদি অধ্যাদেশ নিয়ে কোনো প্রকারের তৃতীয় পক্ষ তালবাহানা করতে চায়, শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসবে। ওমান থেকে 3 বছর পর দেশে ফেরার উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয় বিষাদে। শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে লক্ষ্মীপুরে নিজ গ্রামে ফিরছিলেন প্রবাসী পরিবারের 7 জন। ভোর 5টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পুলিশ বলছে, চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী স্বজন বাহারুদ্দিনকে নিয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু সে আনন্দ পরিণত হয় বিষাদে যখন ভোর 5:30টার দিকে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় খালে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে প্রাণ যায় বাহারুদ্দিনের স্ত্রী, কন্যা, নানি, ভাতিজি সহ পরিবারের 7 সদস্যের। আর অল্প কথা লাগবে চলে যাই কথা বাংলা বাজার পার হয়ে চন্দ্রগঞ্জ হুপ বাজারের পাশে আইয়ে গাড়ি দিছে মারি রাস্তার দুই পাশে তো উত্তরময় ওই ঘুমের লগে দিয়ে ঝোঁক দিয়ে উড়ে মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই, ঘুমাইতে আছে সে,
এখানে যখন ঘুম থেকে হাল দিয়ে উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। একই পরিবারের 7 সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক। পরিবারের সবাইকে হারিয়ে হতবিহ্বল প্রবাসী বাহারউদ্দিন। গাড়ি ডাইরেক্ট খালের মধ্যে পড়ছে ভাই। ও ভাই কি করতে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে ধারণা পুলিশের। হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। ঘটনার পর পালিয়ে যান মাইক্রোবাসের চালক। এখন লক্ষ্মীপুর। দুর্নীতির অভিযোগ ও তদন্তে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে এই অভিযান পরিচালনা করে সংস্থার এক সহকারী পরিচালক সহ 3 সদস্যের দল। সম্প্রতি বন্যায় মোহরী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বাঁধের কাজের বিভিন্ন কাগজপত্র ও নথিপত্র খতিয়ে দেখেন তিনি। পরে ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙা স্থান পরিদর্শন করেন তারা। এদিকে কুষ্টিয়ায় দোকান বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বেলা 12:30টার দিকে এই অভিযান চালায় দুদক। এ সময় প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছেন 4 আরোহীর সবাই। চিকিৎসার জন্য এক রোগীকে স্থানান্তরে চিনলে মিউনিসিপাল বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে 300 গজ দূরে বিমানটিতে আগুন ধরে যাওয়ায় কোনো আরোহীকেই আর বাঁচানো সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছে বিমানটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান CSI এভিয়েশন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে FAA এবং NTSB। ছোট আকৃতির 2 প্রপেলারযুক্ত মেডিকেল ট্রান্সপোর্ট বিমানটি পূর্ব অ্যারিজোনা এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হতো। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ দমাতে এরই মধ্যে আটক করা হয়েছে পিটিআইয়ের প্রায় 250 নেতাকর্মীকে। বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে 144 ধারা। এ সময় করাচি ও ইসলামাবাদের পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে 2 বছর আগে ইমরান খানের গ্রেপ্তারকে ঘিরে সহিংসতার দায়ে তার দলের 9 সংসদ সদস্যকে নিষিদ্ধ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন তানভীর জনি। 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। এরপর ক্ষমতার পালাবদলে একের পর এক মামলায় অভিযুক্ত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তোষাখানা মামলায় 2023 সালের 5 আগস্ট গ্রেপ্তার হন তিনি। বর্তমানে আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। এছাড়া ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা বিচারাধীন আছে। ইমরান খান জেলে যাওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে বেশ কয়েকবার আন্দোলন বিক্ষোভে নামে পিটিআই সমর্থকেরা। গেল বছর ইমরান সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভে কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে রাজধানী ইসলামাবাদ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এবার কারাবন্দির 2 বছর পূর্তি ঘিরে এক্স বার্তায় গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন ইমরান খান। এরপরই রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। আন্দোলন দমাতে বিভিন্ন জেলায় জারি করা হয় 144 ধারা। ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দেয় পিটিআই। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির সমর্থকেরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পিটিআইয়ের কর্মসূচি বাতিল করতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ব্যাপক ধরপাকড়। লাহোরের একটি আদালতের সামনে ইমরান খানকে মুক্ত করো স্লোগান দেয় সমর্থকেরা। শুধু লাহোর থেকে গ্রেপ্তার করা হয় 150 শতাধিক নেতাকর্মীকে। এছাড়া করাচি ও মুজাফফরাবাদ শহরসহ বিভিন্ন প্রদেশে রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বহু সমর্থককে। 2018 সাল থেকে শাসন করে আসা খাইবার পাখতুনখোয়া প্রদেশে সমাবেশ করে হাজার হাজার পিটিআই সমর্থক। রিকশা, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক্টর ও বিভিন্ন যানবাহনে করে সমাবেশে যোগ দেয় তারা।
যদিও পুলিশি বাধায় তা ভেস্তে যায়। এরপর থেকেই প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের খোঁজ মিলছে না। এদিকে পাঞ্জাব আঞ্চলিক সরকারের মুখপাত্র উজমা বুখারি পিটিআইকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। 2023 সালের 9 মে ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ হয়। এর জেরে দাঙ্গা সৃষ্টির অভিযোগে তার দলের শীর্ষ 9 সংসদ সদস্যকে মঙ্গলবার অযোগ্য ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুরের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। গেল জুলাই মাসে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ 90 দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। ইমরান খানকে মুক্ত করতে প্রতি সপ্তাহে ডু অর ডাই এই স্লোগানে বিক্ষোভ করবে তারা। তানভীর জনি, এখন বিশ্ব। জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা বাড়লেও পোশাক খাতে উৎপাদন অব্যাহত আছে দেশটির। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে 25% উচ্চ শুল্ক হারের কারণে অনেকটা অস্বস্তিতে আছে ভারতীয় পোশাক শিল্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 19% শুল্ক হারকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। তাদের মতে দীর্ঘমেয়াদে পাকিস্তান লাভবান হলেও বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন খরচের দিকে নজর দিতে হবে পাকিস্তান সরকারকে। আর জানাচ্ছেন তানভীর জনি। আলোচনার মাধ্যমে 50টিরও বেশি দেশের উপর আরোপিত শুল্ক হার কমিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ছাড়া প্রায় সব দেশের শুল্ক কমানোর বিষয়ে একমত হয় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের শুল্ক হার 35 থেকে কমিয়ে করা হয় 20%। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শুল্ক হার কমায় অস্বস্তিতে আছে ভারতের পোশাক শিল্প। এমন অবস্থায় রাশিয়ান তেল ক্রয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়ছে নয়াদিল্লির। জরিমানা হিসেবে দেশটির উপর শুল্ক হার আরও বাড়ানোর হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্পের বাজারটি ধরার চেষ্টা করছে ভারত। তবে নতুন শুল্ক ঘোষণায় এখন বাজার হারাতে বসেছে ভারত। চীন, বাংলাদেশ ও ভিয়েতনামের পরই মার্কিন পোশাক খাতের বাজারের অন্যতম দেশ ভারত। উচ্চ শুল্কের পরও বেশ কিছু প্রতিষ্ঠান পোশাক তৈরি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের নামিদামি কয়েকটি ব্র্যান্ডের ক্রয়াদেশ পূরণে উৎপাদন চালিয়ে যাচ্ছে তারা। তবে ভবিষ্যতে প্রতিযোগিতায় কতটুকু টিকে থাকতে পারবে তা নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এদিকে 19% শুল্কে অনেকটাই স্বস্তিতে পাকিস্তান। দেশটির তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা বলছেন, মার্কিন শুল্ক 29 থেকে কমে 19% হওয়া পাকিস্তানের জন্য বিশাল অর্জন। গেল বছর যুক্তরাষ্ট্রে প্রায় $4 বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করে পাকিস্তান। তবে শ্রমিকের মজুরি, সুদহার, গ্যাস ও বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ সুবিধা বাংলাদেশের বেশি থাকায় অনেকটা লড়াই করতে হবে পাকিস্তানকে। পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু শুল্ক নয়, উৎপাদন খরচের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। We may have a 1% advantage over Bangladesh with regards to the tariff, but Bangladesh has a substantial advantage to us in terms of salaries and wages in Bangladesh are far lower. They have a substantially lower interest rate than Pakistan. এশিয়ার তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বেশিরভাগ দেশের উপর মার্কিন শুল্ক হার 19 থেকে 20% মধ্যে আছে। তানভীর জনি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 20 এশিয়া কাপের বাছাই নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে লড়ছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধ শেষে 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে আফিদারা। শুরুতে বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অপরদিকে ধীরে ধীরে লাওসের মেয়েরাও ম্যাচে ফিরতে শুরু করে। গোল করার সুযোগ ছিল তাদের কাছেও, তবে বাংলাদেশের ডিফেন্ডারদের বিচক্ষণতায় সেগুলো কাজে লাগাতে পারেনি লাওসের মেয়েরা। ম্যাচের 36 মিনিটে কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করেন পূজা দাস। এরপর আর গোল না হলে 1-0 লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ করছে এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিএনপির বিজয় র্যালি। গণতান্ত্রিক অধিকার নিশ্চিতেই ফ্যাসিবাদ থেকে মুক্তি, বললেন তারেক রহমান। রোজার আগে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। বাজেট দিলে বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয়। ভোটের আগে লটারিতে ডিসি এসপিদের বদলি।
নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত। জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি, আগে বিচার ও সংস্কারের নিশ্চয়তা চায় এনসিপি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলকে না জানিয়ে কক্সবাজার যাওয়া এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ, 24 ঘন্টার মধ্যে দিতে হবে ব্যাখ্যা। এবং আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু, সরাসরি গুলি করে পুলিশ সদস্য আমির ও সুজন আদালতের সাক্ষ্য, 24 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এ ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।